অস্থিরতা থেকে আমরা বাঁচছি। কি অস্থিরতা? আপনি দেখবেন বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের জাতীয়তাবাদী দল, এক একজন লিডার এক এক ধরনের কথা বলে। আজকে একজন রাত্রে একজন কথা বলতেছে, কালকে আরেকজন একরকম কথা বলতেছে। কয়েকজনের পরিচয় দিতে পারি আপনাকে। আমি ইন্টারেস্ট শো করছিলাম, কিন্তু আমাকে তারা ইন পার্সন ইন্টারেস্ট শো করছিলাম আমি এজ এ মেম্বার, তারা আমাকে ওইখান থেকে সরায় নিয়ে ভার্চুয়ালি দিয়ে দিচ্ছে। 5ই আগস্ট যেদিন আসছিল, 5ই আগস্টে ওইখানে মানুষ জড়ো হয়েছিল বিজয় উল্লাস করার জন্য, বিজয় উল্লাস করার জন্য, কিন্তু পুরাটা ফ্ল্যাগ দিয়ে ইয়ে করা ছিল। গতকালকে যদি দেখেন, ফ্ল্যাগটা ছাড়ার আগ পর্যন্ত কিন্তু ওইখানে হাজার হাজার মানুষ ছিল। এই মানুষগুলা কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন করতে আসছে। হ্যাঁ, ভাই যেভাবে বললেন, হ্যাঁ বিএনপির মানুষজন, বিএনপির নেতৃত্ব এখান থেকে দূরে ছিল, তার মানে এটা না যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রবাসীরা এটা থেকে দূরে ছিল। বাংলাদেশের প্রবাসীরা ইউনূস সাহেবের প্রত্যেকটা কাজের সাথে সমর্থন জানানোর জন্যই ওইখানে উপস্থিত হয়েছে। এবং আমি যদি বলি, ইউনূস সাহেবও কিন্তু আজকে উনি হচ্ছে যে আলোচনায়, উনি পোস্ট রেভুলেশনের আফটার রেভুলেশন যে বাংলাদেশ যে অর্থনৈতিক ক্রাইসিসে চলে যাওয়ার কথা ছিল, ওই জায়গা থেকে স্থিতিশীল অবস্থায় আসার ক্ষেত্রে প্রবাসীদের অবদানটা কিন্তু উনি সুন্দরভাবে উল্লেখ করেছেন। উনি বলেছেন যে বাংলাদেশ একটা ইকোনমিক ক্রাইসিসের দিকে চলে যাইতো, এই ক্ষেত্রে প্রবাসীরাই কিন্তু ডায়াসপোরা সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসছে। ইউনূস সাহেবের কিন্তু আমরা শুনলাম অনেক আলোচকের আলোচনা থেকে যে ইউনূস সাহেব এরপরে আসলে কিটা করলেন। একটা ধ্বংসস্তূপ বানায় গেছিল ফেসিস্ট আওয়ামী লীগ, ওই ধ্বংসস্তূপকে একটা স্থিতিশীল জায়গায় যে টিকায় রাখছেন। হুট করে কোনো রাজনৈতিক দল অগণতান্ত্রিক ভাবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যম না হয়ে হুট করে বসে যদি আবার একটা দুর্নীতির মঞ্চ যদি এখানে মঞ্চায়িত হইতো, তাহলে যে মানিগুলা লন্ডাডি হইতো, এগুলা তো এটলিস্ট হচ্ছে না। বাংলাদেশ তো এই মুহূর্তে স্থিতিশীল আছে। তো আমরা মনে করি ডক্টর ইউনূস এই মুহূর্তে সুন্দর করেই চালাচ্ছেন দেশ, বাট আমাদের সবাইকে এইখানে কোঅপারেটিভ হইতে হবে। আমরা যদি এই গভর্নমেন্টকে, ট্রানজিশনাল গভর্নমেন্ট কোনো রাজনৈতিক গভর্নমেন্ট না, আমরা যদি সাপোর্ট না করি, আমরা যদি পিছন থেকে হচ্ছে যে আমরা যদি সবাই একটা কনসেনসাসে না আসতে পারি, তাহলে কিন্তু ইউনূস সাহেবের পক্ষে তো কাজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। তখন আমরা কাজ অস্থিরতা সৃষ্টি করে উনাকে অস্থিরতা রেখে দিলাম, আর তারপরে কমেন্ট করা শুরু করলাম। এটা তো আসলে সুন্দর দেখায় না। তারেক রহমানের সাথে উনি বসতে যাচ্ছেন, এটা আমাদের জন্য ভালো জিনিস। একটা অস্থিরতা থেকে আমরা বাঁচছি। কি অস্থিরতা? আপনি দেখবেন বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের জাতীয়তাবাদী দল, এক একজন লিডার এক এক ধরনের কথা বলে। আজকে একজন রাত্রে একজন কথা বলতেছে, কালকে আরেকজন একরকম কথা বলতেছেন। তো দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিকে আবার দেওয়া ডিসেম্বরের ব্যাপারে তো সবাই একমত। হ্যাঁ, ডিসেম্বরের ব্যাপারে একমত হয়েছেন সবাই, ডিসেম্বরের ব্যাপারে একমত হয়েছেন, ভেরি নাইস, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের তো একমাত্র রাজনৈতিক দল উনারা না, একমাত্র রাজনৈতিক গোষ্ঠী উনারা না। তারপরে বাংলাদেশের তো পুরা সব উনাদের তো এরকম না যে উনারা যে কনসেন্টটা দিলেন ওইটার উপর ভিত্তি করে সবকিছু হবে। বাংলাদেশে তো আরো স্টেক হোল্ডার রয়ে গেছে, জুলাইয়ের বিশেষ স্টেক হোল্ডার রয়ে গেছে, যারা তো জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্টের হাত থেকে নতুন বাংলাদেশ নিয়ে আসছে। তো সবার মতামত দেখতে হবে, যার জন্য একটা ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে। এবং আমি মনে করি সেখানে এই সবার মধ্যে কি সব দল পড়ে না? মানে সেখানে তো বিএনপিও ছিল, সাধারণ জনগণ ছিল, এনসিপি ছিল, মানে বিভিন্ন দল মিক্সড করা। বিএনপি নেতৃত্বে ছিল না। গতকালকে আমরা শুনেছি লন্ডন বিএনপির নেতা যখন হচ্ছে যে বলতেছেন যে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন হয়েছে। আমি সুস্পষ্ট শুনতেছিলাম উনি স্টেটমেন্ট দিচ্ছেন, দিয়ে বলতেছেন আগামী 13 তারিখ দেখা করবেন, আমরা সবাই ওইখানে যাব। আমি বারবার শুনতেছিলাম এবং চিন্তা করতেছিলাম যে জুলাই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে, যে ছাত্ররা দিয়েছে, যে ছাত্ররা নিহত হয়েছে, এরা কিন্তু মূলত হচ্ছে যে কোনো বিএনপি বা জামাত ইসলামের মতো একক কোনো সংখ্যাগরিষ্ঠ দলের সাথে ছিল না। ওরা সম্পূর্ণ কোটা রিফর্ম মুভমেন্ট থেকে উঠে আসা রাজনৈতিকভাবে নিরপেক্ষ ছাত্ররা ছিল। তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা কিন্তু ছোট্ট অংশ, হ্যাঁ, অনেক রাজনৈতিক দলের সাথে আছে। দ্যাট ডাজন্ট মিন ওই রাজনৈতিক দলগুলা নেতৃত্বে ছিল না। ছোট করা না, নেতৃত্বে তো ছিলেন না, আপনি তো বলতে পারবেন না। নেতৃত্বে ছিলেন না, হয়তো নেতৃত্বে ছিলেন। কথাটা তো ওইখান থেকে আসছে আপু। আমি তো বললাম যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এর নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এখনো বাংলাদেশে আছে। আমরা জানি এরা এখন পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক দল, আপনি যদি দেখেন জুলাইয়ের পরে ওরা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে, তাদের আন্দোলনের আকাঙ্ক্ষাগুলা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসার চেষ্টা করতেছে। জি, চাটাম হাউস সম্পর্কে আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি এই দেশে যখন প্রথম আসি স্টুডেন্ট হিসেবে, তখনই হচ্ছে যে আমাকে আমার সিনিয়র লয়ার, আমি প্র্যাকটিসিং লয়ার হিসেবে ছিলাম, এখানে কাজে ঢুকছি, উনি বললেন যে চাটাম হাউস সার্চ করো। চাটাম হাউস হচ্ছে যে
আপনি ওইখানে হচ্ছে যে বিভিন্ন ইভেন্ট হয় ওয়ার্ল্ডের রিনোন পার্সনদেরকে নিয়ে এবং গুড টপিক গুলা নিয়ে সেটা তো আমরা দেখেছি হ্যাঁ, পত্রিকায় ওইখানে আগে থেকে জানতাম। আপনি নিজে যদি ওইখানের মেম্বার থাকেন, যেমন আমি ওইখানের মেম্বার, আমি ইন্টারেস্ট শো করছি, তখন ইন্টারেস্ট যারা শো করবে মোর দেন 450 পিপল ইন্টারেস্ট শো করছিল এই প্রোগ্রামের জন্য, ওই যে ইউনুস সাহেবের প্রোগ্রামে আসার জন্য। র্যান্ডমলি দে পিক ফ্রম অল সিটিজ ফ্রম দি ইউকে, যে র্যান্ডমলি 450 থেকে ওরা পিক করে নিয়ে গেছে যতটা সিট ওরা দিতে পারবে, ওটা লটারির মাধ্যমে হয়। তো আপনি এইখানে যাদেরকে নেওয়া যাবে না, যাদেরকে নেওয়া যাবে এখানে আমি কতজন হয়েছে, আমি তো দেখলাম যে 20-25 জনের বেশি তো সিট সংখ্যা লিমিটেড। আমরা প্রিভিয়াস এবং ইভেন্টে পরিচিতের ওরা মধ্যে আমি একজনকে খুঁজে পেলাম মাত্র, মানে আমি আরো কয়েকজনের পরিচয় দিতে পারি আপনাকে। আমি ইন্টারেস্ট শো করছিলাম, কিন্তু আমাকে তারা ইন পারসন ইন্টারেস্ট শো করছিলাম আমি এজ এ মেম্বার, তারা আমাকে ওইখান থেকে সরায় নিয়ে ভার্চুয়ালি দিয়ে দিছে, বলছে যে আপনি ভার্চুয়ালি জয়েন করতে পারবেন, আমাদের সিট সম্ভব না আপনাকে দেয়া, তো আপনি ইন পারসন জয়েন করতে পারবেন না। তো এটা এরকম কিছু না যে আলাদাভাবে কেউ পিক করে বা বাংলাদেশের গভর্নমেন্ট এসে এই ইভেন্টের জন্য আমাকে পিক করছে, আমি তো নিজেই হচ্ছে যে মেম্বার, আমি ওইখানে যাইতে পারি নাই।